আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। সকল গৃহশ্রমিক হত্যার বিচার, নারী বান্ধব কর্মপরিবেশ তৈরি সহ নানা দাবিতে পালিত হচ্ছে মহান শ্রমিক দিবস। এছাড়া গার্মেন্টসে মাতৃত্বকালীন ছুটি 6 মাস করারও দাবি ছিল তাদের। মহান শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানান শ্রমিক নেতাকর্মীরা। সারা দেশের শ্রমিকরা সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সমাবেশে। নিরাপত্তা নাই শ্রমিকদের, অনিরাপদ কর্মস্থল যেমন রানা প্লাজা, তাজরিন ফ্যাশন, এক্সপেক্টা, এই সমস্ত ফ্যাক্টরি থেকে আমরা জানি যে এখনো কর্মস্থল পুরোপুরি নিরাপদ না। তো আমাদের দাবি হলো কর্মস্থল যেন পুরোপুরি নিরাপদ থাকে। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠন মে দিবসের নানা কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন সহকর্মী শরীয়ত খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শরীয়ত, নানা দাবি নিয়ে এবার শ্রমিক সংগঠনের নেতারা কি বলছেন জানাবেন আমাদের। আজকে সকাল 9টায় যে সমাবেশ হওয়ার কথা ছিল এখানে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের, সেই সমাবেশ কিন্তু সকাল 9টার আগে থেকেই শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক নেতা কর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে সারা দেশের শ্রমিকরাই কিন্তু এখানে আজকে ছিল। বেশিরভাগ শ্রমিকরা এসেছেন তাদের বিভিন্ন দাবি নিয়ে। তো সবচেয়ে উল্লেখযোগ্য যে দাবিগুলো ছিল সেগুলো সবচেয়ে তাদের যে এখন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে যে ন্যূনতম মজুরি, সেই মজুরিতে এখন আসলে একটি পরিবারের চলা সম্ভব নয়। তাই বেতন তাদের আরও বাড়ানোর দাবি, ন্যূনতম মজুরি সেটা আরও বাড়ানোর দাবি জানিয়েছে সকল সংগঠনের পক্ষ থেকে, এবং সেটি দ্রুত যেন বাড়ানো হয় সেটাও সেই দাবিই ছিল তাদের। এছাড়া শ্রমিকরা যেসব কর্মস্থলে কাজ করছেন সেখানে বেশিরভাগ কর্মস্থলে এখন পর্যন্ত ন্যূনতম মজুরি আগে যেটা ছিল সেটাও কার্যকর হয়নি, সেটি কার্যকরের দাবি জানানো হয়েছে। সাথে কিন্তু আরও বাড়ানোর দাবি জানানো। তো এছাড়া আরও যে নারী বান্ধব একটি কর্ম পরিবেশ তৈরির দাবি ছিল। আর মাতৃত্বকালীন ছুটি সরকারি 6 মাসের হলেও বিভিন্ন যেসব কলকারখানা রয়েছে, তারপর গার্মেন্টস রয়েছে, সেখানে কিন্তু 4 মাসের, তো সেটি বাড়িয়ে একইভাবে 6 মাসের করার একটি দাবি ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বিভিন্ন সংগঠন কিন্তু এখানে এখন পর্যন্ত সমাবেশ এবং মিছিল নিয়ে এখানে এখনও আসছেন এবং তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন। তো আমরা সকাল থেকেই দেখেছি তারা বিভিন্ন দাবি জানিয়েছেন। সেই ক্ষেত্রে যারা সেই গৃহকর্মী যারা রয়েছেন, সেই গৃহকর্মীদের যেন নিরাপত্তা দেওয়া হয়। এই পর্যন্ত বহু গৃহকর্মী কাজ করতে গিয়ে নিহত হয়েছেন, তাদের বিচার দাবি জানানো হয়েছে এখানে। তো মূলত একটি ভালো একটি কর্মপরিবেশ তৈরির পাশাপাশি যেন ন্যূনতম মজুরি আরও বাড়ানো হয়, সেই দাবি ছিল আজকে মূল দাবি। মালিহা, ধন্যবাদ আপনাকে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে 1 টাকা, পেট্রোল ও অকটেনের 2.5 টাকা। মঙ্গলবার দিনগত রাত 12টা থেকে কার্যকর হয়েছে এই বাড়তি দাম। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কাজ গেল মার্চ মাস থেকে চালু করেছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। মে মাসের জন্য এই দাম ঘোষণা করেছে সরকার। নতুন দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা থেকে বেড়ে হয়েছে 107 টাকা। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা ও অকটেনের দাম 128 টাকা 50 পয়সা। 1 টাকা বাড়াতে আজকে মনে করেন 22,000 23,000। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তো এমনিই বৃদ্ধি, তেল বৃদ্ধি মানে হচ্ছে সব কিছুর সাথে সংযুক্ত। এখন তো আমাদের এটা কঠিন জীবন ছাড়া আর কিছু না। এটা অতিরিক্ত একটা জুলুম হয়ে যায়। এইভাবে যদি চলে তাহলে তো আমাদের মতো যারা রাইটার বা আমরা গাড়ি চালা আমাদের জন্য কষ্টকর। 28 টাকা 50 পয়সা বিক্রি করতেছে 100। ডিজেল 106 টাকা ছিল, এখন 160 টাকা বিক্রি করতেছে। অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। রাজধানী ঢাকা সহ সারা দেশে আগামীকাল থেকে তাপমাত্রা কমে আসবে।
সেই সাথে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, আগামীকাল থেকে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ধারাবাহিকভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। চলতি মাসে এপ্রিলের মতো তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, চলতি মাসেই তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে চলে আসবে। তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে, দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। এখন বৃষ্টিপাত হলে কিন্তু সেই বৃষ্টিপাতের সাথে ঝড়ো বাতাস থাকে, দমকা বাতাস থাকে, কালবৈশাখী ঝড় হয়, বজ্রপাত হয় এবং শিলাবৃষ্টি হয়। প্রথম কিন্তু শুরু হবে, আমি বলছি, উত্তর পূর্বে এবং পূর্বাঞ্চল থেকে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকতার দিকে চলে আসবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসের সামনে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, প্রচন্ড গরমে বৃষ্টির সুখবরে গরম কতটা কমে আসবে আশা করছেন আবহাওয়া অফিসরা, জানাবেন। মালিয়া, হ্যাঁ, আসলে তীব্র দাবদাহে আসলে মানুষের জীবন যখন ওষ্ঠাগত, ঠিক সেই সময় আজ সকালে আবহাওয়া নিয়ে আসলে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস যেটি বলছে সেটি হচ্ছে আগামীকাল থেকে আসলে তাপমাত্রা কমে আসবে। চলমান যে তীব্র তাপপ্রবাহ চলছে সেটি আসলে আর থাকছে না। আগামীকাল সন্ধ্যা থেকে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ঢাকার পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি হবে বলে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান আমাদেরকে জানিয়েছেন। তিনি আসলে যেটি বলেছেন, এখন যে তাপমাত্রা, গতকাল এই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। এই যে সর্বোচ্চ তাপমাত্রা, এই ধরনের তাপমাত্রা আজকে ওঠার সম্ভাবনা নেই এবং এই তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। বিশেষ করে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তবে যেহেতু আসলে এখন গরমকাল চলছে, ওইভাবে আসলে মানুষের জীবনে স্বস্তি না থাকলেও অসহনীয় যে একটা অবস্থা, সেই অবস্থা আর থাকবে না। গেল মাসে যেভাবে হিট অ্যালার্ট জারি করা হয়েছে দফায় দফায়, এই হিট অ্যালার্ট আর থাকছে না। সে কারণে আসলে যেহেতু বৃষ্টিপাত থাকবে, সেহেতু জনজীবনে একটু শান্তি নেমে আসবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে সকালে নিশ্চিত করেছে। পাশাপাশি আবহাওয়া অফিস আরেকটি বিষয় যেটি বলেছে, যে এই কালবৈশাখী ঝড় যখন শুরু হবে, কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টিপাত হবে। এক জেলায় যখন বৃষ্টিপাত হবে, অন্য পাশের জেলায় বৃষ্টি না হলেও কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাবের কারণে পাশের জেলায় কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তা সব মিলিয়ে আসলে যেটি বলা যাচ্ছে, যে এর আগেও কিন্তু আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে বলেছিল যে মে মাসের 2 তারিখ থেকে বৃষ্টিপাত আসবে এবং তাপমাত্রা কমে আসবে, এবং সেটি কিন্তু ঘটলো। আবহাওয়া অফিস যেটি নিশ্চিত করেছে যে আগামীকাল সন্ধ্যা থেকে চার বিভাগে বৃষ্টিপাত হবে এবং ধারাবাহিকভাবে এই সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বাড়বে। আর বৃষ্টিপাত বাড়লেই তাপমাত্রা কমে আসবে, জনজীবনে শান্তি আসবে। মালিহা, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.7 ডিগ্রি সেলসিয়াস, যা গত 39 বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। দিনরাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় কষ্ট বেড়েছে মানুষের। দিনে প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রাতে বেলায় ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এদিকে আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তাপপ্রবাহে আমলিচুর বাগানের প্রভাবের বিষয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, তীব্র রোদে আমলিচুর বাগানে কি প্রভাব দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিত। জি মালিহা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি হিলির একটি আম বাগান এবং লিচুর বাগানে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে গত কয়েকদিন থেকে কিন্তু তাপপ্রবাহ এবং অনাবৃষ্টির কারণে এখানকার যে লিচুর বাগান রয়েছে, লিচুর যে গুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় পড়ে গেছে। যেমনটি বাগান মালিকরা যেমনটি জানিয়েছে, আসলে প্রথম পর্যায়ে কিন্তু প্রতিটি গাছে প্রচুর পরিমাণ লিচুর গুটি এবং আমের গুটি এসেছিল, সেগুলো কিন্তু এখন প্রায় অর্ধেকেরও বেশি কিন্তু পড়ে গেছে। অতিরিক্ত তাপমাত্রার কারণেই কিন্তু এটি হয়েছে, এমনটি কিন্তু তারা বলছে। তবে তাদের একটি অভিযোগ রয়েছে যে আসলে উপজেলা কৃষি বিভাগ
বিভাগ থেকে যে পরামর্শ দিবে সেইটি কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। প্রথম পর্যায়ে শুধুমাত্র কৃষি অফিস থেকে তাদের কাছে পরামর্শ দেওয়া হয়েছিল, এরপর থেকে কোনো প্রকার খোঁজ খবর কিন্তু নেওয়া হয়নি। তারা নিজ দায়িত্বে এই যে প্রতিটা গাছে তারা কিন্তু স্প্রে করছে, বিভিন্ন স্প্রে করছে, এছাড়া কিন্তু গাছের গোড়ালিতে কিন্তু তারা পানি দিচ্ছে। এরপরেও কিন্তু গাছের গুটিগুলি কিন্তু তারা কোনোভাবে কিন্তু মানে রক্ষা করতে পারছে না, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তারা বলছে যে তারা যে প্রতিটা, আমি কিছু হিলির কিছু বাগান ঘুরেও দেখেছি, সেখান থেকে কিন্তু খোঁজ নিয়ে দেখেছি অনেকেই কিন্তু এই লিচুর বাগানগুলো তারা লিজ নিয়েছে। এতে কিন্তু তারা যে টাকা ইনভেস্ট করেছে বা যোগ করেছে সেগুলো কিন্তু তুলতে পারবে কিনা, এমনটি কিন্তু তারা আশঙ্কা করছে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত দিনাজপুর জেলাতে গত কয়েকদিন থেকে 38 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু উঠানামা করছে। এরপরে কিন্তু গাছে যেরকম ক্ষতি হচ্ছে সেরকম কিন্তু মানুষেরও কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখা আরেকটা বিষয়, এই দিনাজপুর জেলাতে প্রায় 5680 হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে এবং 45,000 মেট্রিক টন লিচু মানে উৎপাদন হবে, এমনটি কিন্তু জানিয়েছে কৃষি বিভাগ। তো মালিহা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে লিচু এবং আম বাগানের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে দেশের 6টি অভয়াশ্রমে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা। গেল রাত থেকে জাল ও নৌকা নিয়ে নদীতে নেমেছেন জেলেরা। এতে চাঁদপুর সদর সহ বিভিন্ন স্থানে মেঘনাপাড়ের জেলে পল্লী সরব হয়ে উঠেছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও জেলেরা মাছ শিকারে নেমেছেন। এ উপলক্ষে মৎস্যঘাট ও জেলে পল্লীতে উৎসবের আমেজ বিরাজ করছে। এর আগে ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মাছ শিকারে জেলেরা নদীতে নামার বিষয়ে সবশেষ কি তথ্য দিচ্ছে জানাবেন আমাদের। মালিহা, ধন্যবাদ আপনাকে। আসলে অভয়াশ্রমের যে প্রভাব সেটি কিন্তু বরিশালের 3টি উপজেলায় ছিল, বরিশাল সদর সহ। তো সেটি কিন্তু কেটে যাওয়ার কারণে গতকাল রাত 12টার পর থেকে কিন্তু জেলেরা নদীতে মাছ ধরতে নেমেছে। যে তথ্যটি জানাতে চাই সেটি হচ্ছে বরিশাল জেলার মধ্যে প্রায় 84,000 কার্ডধারী জেলে রয়েছে। এছাড়াও কিন্তু সরকারি তালিকাভুক্তর বাইরেও কিছু জেলে রয়েছে। তার অধিকাংশই কিন্তু বরিশালের একদম শেষ প্রান্ত অর্থাৎ হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলাতে। আর আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি বরিশাল সদর, এইখানে কিন্তু প্রায় 6,000-এর মতো জেলে রয়েছে। তো এই এদের কারণেই কিন্তু ইতিমধ্যে নদীতে যে ইয়াগুলা রয়েছে মাছ ধরতে নেমেছে। তো তারা কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু তারা নদীতে নামতে শুরু করেছে। আর ইতিমধ্যে আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে মাছ ধরবেন। তবে এখানে কিন্তু নদীর পাড়ে উপস্থিত হয়েছিল বরিশালের মৎস্য কর্মকর্তারা, বরিশাল সদর, বরিশাল অন্যান্য এবং বরিশাল জেলা বিভাগীয় মৎস্য কর্মকর্তারা। তারা আমাদেরকে জানিয়েছেন, আমি মৎস্য কর্মকর্তা ইলিশ ডক্টর বিমল দাসের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে জেলেরা মাছ ধরবেন, তবে 10 ইঞ্চির নিচে যারা মাছ ধরে অর্থাৎ জাটকা ধরতে পারবে না, এছাড়া যে মাছগুলো আছে তারা সেগুলো ধরতে পারবে। আর এই 2 মাসের অভয়াশ্রমের কারণে বরিশালে এবার কিন্তু বড় ইলিশ ধরা পড়বে, এমনটাই তারা প্রত্যাশা ব্যক্ত করছেন। তো মাছ ধরা চলছে, পরবর্তী বুলেটিনে হয়তো বা আমরা আরো জানাতে পারবো বরিশালে কি পরিমাণে মাছ। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি বিটিভির সৌজন্যে। আমাদের যারা শ্রমিক ভাই বোনেরা, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে মহান মে দিবস, এই মে দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং এই মে দিবস পালনের সুযোগ করে দিয়েছেন। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রামের একটি দিন। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদেরকে কোনো কর্মঘণ্টা ছিল না, অমানবিক পরিশ্রম করতে হতো, তারা নির্যাতিত হতো। তারা প্রতিবাদ করেছিল, সংগ্রাম করেছিল, তাদের জীবনও দিতে হয়েছিল। তাদের দাবি ছিল মাত্র 8 ঘন্টা তারা কাজ করবে একটানা। আর এই 8 ঘন্টা সময়ের দাবিতেই তাদের এই আন্দোলন।
আর এই আন্দোলন করতে যে সেই যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে তাদের জীবন দিতে হয়েছিল। সেই দিন যারা শ্রমিকদের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক 8 ঘন্টা কাজের জন্য এই দাবি নিয়ে যারা সংগ্রাম করেছিলেন এবং যারা জীবন দিয়েছেন, আমি তাদেরকেও আজকের দিনে স্মরণ করি। কারণ তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের শ্রমিক শ্রেণী পেয়েছেন তাদের অধিকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর এই মে দিবসকে প্রথম শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছিলেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি 15ই আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েছিলেন। সময় পেয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস। 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করা হয়েছে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাইটি রাসেলকে পর্যন্ত ঘাতকের দল নির্মমভাবে হত্যা করে কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল এবং পারমিন জামাল রুজিকে। আমার একমাত্র চাচা আবু নাসের, শেখ আবু নাসের, তিনি মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতকের দল তাকেও হত্যা করে। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন, ব্রিগেডিয়ার জামিলকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। এভাবেই আরও আমার মেজফুপুর বাড়ি আক্রমণ করে 18 জন মানুষকে নির্মমভাবে 15ই আগস্ট হত্যা করা হয়। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম, তাই বেঁচে গিয়েছিলাম, দেশে আসতে পারিনি। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে যারা ক্ষমতা এসেছিল, আমাদেরকে তারা আসতে দেয়নি। আমার ছোট বোনের পাসপোর্টটাও দেয়নি। তারপর 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে তাদের অবর্তমানে যখন সভাপতি নির্বাচিত করে, একরকম জোর করে আমি দেশে ফিরে আসি। একটাই লক্ষ্য ছিল, জাতির পিতা এদেশকে স্বাধীন করেছিলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি সবসময় মেহনতি মানুষের কথাই বলতেন। আমাদের কিষানি, শ্রমিক, মোটে মজুদ, তাদের কথাই তিনি ভাবতেন এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই ছিল জাতির পিতার সংগ্রাম। 1973 সালে আলজিয়ার্সে ন্যাম সম্মেলন হয়, সেখানে তিনি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, আমি কোট করছি, যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক ও শোষিত, আমি শোষিতের পক্ষে, আনকোট। জাতির পিতা তার এই কণ্ঠ সোচ্চার করেছিলেন শোষিত মানুষের মুক্তির জন্য, যা শুরু করেছেন এই বাংলাদেশ থেকে। এদেশের মানুষের জীবনের যে বৈষম্য, সেই বৈষম্য তিনি দূর করতে চেয়েছিলেন। বাংলাদেশে আসলে তখন আমাদের দেশে, আমাদের এই ভূখণ্ড, এই অঞ্চলে তেমন কোনো শিল্প, কলকারখানা কোনো কিছুই ছিল না। যুদ্ধের সময় দেশটা ছিল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না। যুদ্ধকালীন সময়ে খেতে ফসল ফলেনি। শিল্প কলকারখানার অধিকাংশ মালিক তা ছিল পাকিস্তানি, তা সেগুলি ফেলে দিয়ে চলে যায়। স্বাধীনতার পর মা যেমন একটা রুগ্ন সন্তানকে বুকে নিয়ে লালন পালন করে সুস্থ করে গড়ে তোলে, ঠিক সেইভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরপরই শূন্য হাতে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েও সকল পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণ করেন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নেন। তাদের কর্মসংস্থান যাতে ঠিক থাকে, সেই পদক্ষেপটাই তিনি হাতে নিয়েছিলেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মঞ্জুরি কমিশন গঠন করেন। মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন
এবং আন্তর্জাতিক সংস্থা আইএলও সদস্যপদ 1972 সালেই আমরা অর্জন করি। এবং শুধু তাই না, তিনি আইএলও অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ গ্রহণ করার সাথে সাথে এর প্রোটোকল এবং কনভেনশনগুলি সই করেন এবং সেগুলি মেনেই শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নেন। 1 মে 1972 সাল মে দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষণ দিয়েছিলেন। আমি কোট করছি, আপনাদের পরিশ্রম করতে হবে, উৎপাদনের লক্ষ্য অর্জন করতে হবে, দেশের সম্পদ বাড়িয়ে আমরা জীবনযাত্রা প্রকৃত উন্নয়ন করতে সক্ষম হব। শত শত বছর ধরে আমরা একটি নিকৃষ্ট উপনিবেশ ও বিদেশিদের বাজার হিসেবে লুণ্ঠিত হয়েছি। বিদেশিরা দেশের অর্থনীতিকে জনগণের প্রয়োজনের উপযোগী করে গড়ে তোলেননি। এরপরে ইহাইয়ার বর্বর সৈন্যরা আমাদের অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে পুনর্গঠনের কাজে হাত দিয়েছে। আনকোট। তিনি নিজের ভাষণেই বলে গেছেন কীরকম ভয়াবহ পরিস্থিতি তখন আমাদের ছিল, কিন্তু তারপরে তিনি থেমে যাননি, তিনি কাজ করেছেন। কাজে খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। কাজে আমরাও সবসময় সে পদক্ষেপ নিই। এবং জাতিপিতা যখন দেশটাকে গড়ে তুলেছেন, তখন যে সমস্ত মালিক বাংলাদেশে ছিল, তিনি একটা অর্ডার জারি করেছিলেন যে শিল্প কলকারখানা সেই মালিকরা ফেরত পাবে, আর যেগুলি মালিকানাবিহীন সেগুলি তো সরকারি চালাবে। সেই ব্যবস্থাটাও তিনি করেছিলেন। বেসরকারি খাতকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি না মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটি সংবিধান দেন। এই সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালা কী সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। সেখানে যেমন সরকারি প্রতিষ্ঠান থাকবে, সমবায় হবে এবং বেসরকারি খাতও থাকবে। অর্থাৎ অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মানুষের জীবনমান উন্নত করা, সেটাই ছিল জাতির পিতার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছেন। 21 বছর পরে আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করি, আমাদের সবথেকে বড় কাজ হলো মানুষের কল্যাণ করা, এবং সেই প্রচেষ্টাই আমরা হাতে নিয়েছিলাম। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। 2008 নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আর 96 সালে যখন প্রথম সরকার গঠন করলাম, আসলে বিরোধী দলে থাকতেই আমি দেখেছি, যেমন আমাদের যারা শ্রমিকরা কাজ পেত, আমি অনেক কারখানা ঘুরেছি, আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই 800 টাকা একটা মানুষের জীবন চলে কীভাবে। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম, এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। যে আমরা আমাদের যে লক্ষ্যটা, আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরও উপযুক্ত করে গড়ে তোলা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা, সেগুলো আমরা একে একে করে যাচ্ছি। এবং ইতিমধ্যে আমাদের শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবেদন গ্রহণ করতে শুরু করে রেজিস্ট্রেশন সনদ প্রদান সহ সকল কার্যক্রম অনলাইনে সম্পাদিত হচ্ছে। কারণ ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা চাই আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠুক। কারণ আমরা 8 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আর এবারে আমাদের ঘোষণা হচ্ছে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এই ক্ষেত্রে শিক্ষায়, দীক্ষায় এবং ট্রেনিংয়ে, কারিগরি শিক্ষায় আমাদের কেউ পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। আর শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধার জন্য ব্যাপক কর্মসূচিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না।
এতক্ষণ দেখছিলেন মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্যের অংশবিশেষ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।